আমাদের মেয়ে কি এতই ফেলনা নাকি যে শুধু শুধু এইভাবে অপমানিত হবে? আপনাদের ছেলেকে এইখানেই আটকে রাখবো, আরো 10 পুরুষকে এখানে বসিয়ে রেখে খাওয়াবো। ব্যাপারটা এতই সহজ নাকি? দেশে আইন কানুন বলে কিছু নেই? তাহলে যান, গিয়ে আইনের দ্বারস্থ হন। আপনার মুখে এত বড় বড় কথা সাজে না। ভাত দেবার নাম নেই, কিল মারার বিধান। দেখুন, আপনারা কিন্তু আমাকেও কম অপমান করছেন না। আমারও একটা সম্মান আছে। রাখুন তো আপনার সম্মান। দেনার দায়ে ঘটি মাটি সব বাঁধা রেখে সম্মানে ধুনো দিতে এসছেন। আমাদের মেয়ে অপয়া, এত বড় কথা। সাগর, সব কাগজপত্র গিয়ে নিয়ে এসো। আমাদের বাড়ির মেয়েকে অপমান করার ফল কি হয় সেটা আমি আপনাকে বোঝাবো আজ। কন্যা সন্তানের জন্ম দিয়েছে বলে যে ঘরের লক্ষ্মীকে আপনারা এইভাবে অসম্মান করলেন, একদিন তার পায়ে পড়তে হবে আপনাকে, আমি বলে দিলাম। বিয়ের সময় তো আমাদের বাড়ির মেয়েকে গয়নায় মুড়ে দিয়েছিলাম, সে তো তার অর্ধেক গয়নাও নিয়ে আসেনি। কোথায় গেল বাকি গয়না? বাধা দিয়েছেন? হ্যাঁ, এই যে নাতনির মুখ দেখে আবার নতুন করে আমরা গয়না দিয়েছি। তার চেয়েও বড় কথা শুন, আপনার বাড়ি নোয়াপাড়ায় যে বন্ধকি কারবারির কাছে বন্ধক দিয়েছিলেন, সেটা এখন আপনার বৌমা সরস্বতীর না। সুদ সমেত সব টাকা না মেটাতে পারলে পেয়াদা আপনাকে বাড়ি ছাড়া করবেন, মনে রাখবেন। ভাগ্নে আমার গোপনে এত কিছু করেছে আমার সরস্বতীর জন্য। শুধু তাই নয়, এতদিন যা কিছু বন্ধক রেখেছেন আর যা কিছু বেঁচে খেয়েছেন সব এখন আপনার বৌমার নাম। এবার আপনি ঠিক করুন, ভিটে ছাড়া হবেন নাকি জমি পুকুর বসত ভিটে সব ফিরে পাবেন। আপনি আপনার বৌমা আর নাতনিকে ফিরিয়ে নিচ্ছেন কিনা সব তার উপর নির্ভর করছে। সর্বনাশ, সবকিছু এখন এদের হাতে। না জেনে কত কি কটু কথা বলে ফেলেছি, এখন সামলাই কি করে? আগে সব ফিরে পাই, তারপর মেয়ের কথা ভাববো। আমাকে আমাকে ক্ষমা করে দেবেন রায়মশাই। তেনার দায়ে মাথা ঠিক নেই, কি বলতে কি বলে ফেলেছি। আমাদের আমাদের উচ্ছেদ করবেন না, তাহলে গাছতলায় গিয়ে থাকতে হবে আমাদের। বামশাই, আমি বলতে বাধ্য হচ্ছি, আমাদের অবস্থার অবনতির জন্য আপনার বৌমা কোনোভাবেই দায়ী নয়। আপনাদের উচিত ছিল অনেক আগেই এই অবস্থার কথা আমাদের জানানো, তাহলে আর এই দুরবস্থার মধ্যে আপনাদের পড়তে হতো না। এই ভুলটা আমি অনেক আগেই করে ফেলেছি। যখন উপলব্ধি করলাম তখন আর ভুল শোধরানোর কোনো উপায় নেই। আমি একবার আমার বৌমার সঙ্গে দেখা করতে চাই, তার কাছে আমায় ক্ষমা চাইতেই হবে। আমার বৌমা আমাকে ক্ষমা না করা পর্যন্ত আমি আমার মনকে কিছুতেই শান্ত করতে পারছি না। দয়া করে আমাকে একবার তার কাছে নিয়ে চলুন। পিসি, বোধ যখন বড় হয়ে যাবে আমি ওকে বাগানে নিয়ে গিয়ে ওর সাথে খেলবো, ফল পেড়ে দেবো, ওকে গাছে চড়া শেখাবো। মোটেই না, বোনকে নিয়ে আমি খেলবো। আমি ওকে সেলাই করা শেখাবো, আচার বানানো শেখাবো, তারপরে লাঠি ধরতেও শেখাবো, অঙ্ক কষতেও শেখাবো। ঠিক আছে পিসি? আচ্ছা বাবা, আচ্ছা, সব হবে। আগে একটু বোনকে বড় হতে দে। ও তো এখন ঠিক করে নড়তে চড়তেও পারে না। ও বড় হবে, কথা বলতে শিখবে, হাঁটতে শিখবে, তারপর না তখন তোরা যা বলবি ও তাই হবে। ও বোন বড় হয়ে গেলে কি মজা, তাই না হবে? এই বোন, খেলবি তো? তুই কিছু বুঝতেই পারে না। সরস্বতী দিদি, তোমার শ্বশুর মশাই এসেছেন। কই 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 আমার নাতনি কই? বাবা বাবা, কি সুন্দর দেখতে হয়েছে, লক্ষ্মীমন্ত মেয়ে। বৌমা,
বৌমা তুমি আমাকে ক্ষমা করো বৌমা। রায়মশাই, এবার তাহলে আমাদের অনুমতি দিন, আমি আমার বৌমা আর নাতনিকে নিয়ে তাহলে ঘরে যাই। বেশ তো, আপনার ঘরের মেয়ে আমরা কেন আপত্তি করব? তবে এতটা পথ এসেছেন, আগে চলুন বিশ্রাম নেবেন। এদিকে আমি সরস্বতীর যাত্রার ব্যবস্থা করি। আমিও যাব বাবা বোনের সাথে। বোনের সাথে এই বাড়িতে আর খেলতে পারবো না। বোনকে তো তার বাড়িতে যেতেই হবে। বোন যখন বড় হবে, এই বাড়িতে যখন আসবে, তখন বোনের সঙ্গে খেলবে। তাহলে আমিও যাব এখন বোনের সাথে। না, তোদের যাওয়ার কোনো প্রয়োজন নেই। এভাবে হুট করে কেউ কুটুম বাড়ি যায় নাকি? আহা, আমার যেতে চাইছে, ইচ্ছে হয়েছে, যে চলুক না, কটা দিন নয় থেকে আসবে, ক্ষতি কি? আপনি কি বলেন ব্রজ দাদা? ওরা যাক না আমার সাথে। আমরা যাব। ও বাবা, আমরা পিসির সাথে যাব। বেশ তো, যা তাহলে তোরা দুজনে মিলে ঘুরে আয় কটা দিন। কি মজা, আমাদের সাথে যাব। কি মজা, কি মজা। তোকে কি সুন্দর দেখাচ্ছে রে সুধা। হ্যাঁ, তুমি আমাকে খুব সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছো। আচ্ছা, এই শাড়িটার অনেক দাম, তাই না? আর আমি যে এত সুন্দর করে বিনুনি বেঁধে দিলাম, কই সেটা তো একবারে বলছিস না। হ্যাঁ রে বিনা, এখানে বসে গল্প তো করছিস, ওদিকে সরস্বতী দিদির কিছু লাগবে কিনা জেনেছিস? কুন্দ দিদি তো আছে সরস্বতী পিসির কাছে। আচ্ছা তুমিই বলো ছোট মা, মণিমা যেখানে থাকলে কত খুশি হতো, বাড়িতে এতক্ষণে উৎসব লাগিয়ে দিত, তাই না? তা বটে। নে, তোরা আর দেরি করিস না, অতটুকু বাচ্চাকে নিয়ে অতটা পথ যাবে, তোরা তাড়াতাড়ি বেরো। সুধা, তারা নে, পর দেখি এগুলো। উমা, বলো কি, আমি এত দামি গয়না পরবো? এক্ষুনি তো তুমি আমাকে এত দামি শাড়িটা পরালে, আবার গয়না পরতে বলছো কেন গো? আমার ভুল হয়ে গেছে রে সুধা, তোকে এই গয়নাগুলো আমার আগেই দেওয়া উচিত ছিল। আসলে প্রফুল্ল দিদি হঠাৎ চলে যাওয়ায় আমি দিশেহারা হয়ে গেছি, সব থেকে আমার খেয়াল থাকছে না রে। কিন্তু এসব তো আমার নয় ছোট মা। কে বললো এগুলো তোর নয়? তুই তখন এবাড়ির মেয়ে, এবাড়ির উপযুক্ত শাড়ি গয়না তুই পরবি না? মিনা, তুই আর আমি মিলে গয়নাটা পরিয়ে দিই সুধাকে। কিরে তোদের হলো আর কতক্ষণ? এই তো হয়ে গেছে। এই সুধাটাই দেরি করলো, কিছুতেই গয়না শাড়ি পরতে চাইছিল না। ও নাকি এবারের গয়না শাড়ি পরবে না। একই কথা সুধা, তোকে না আমি বলেছি যে তুইও এই বাড়ির একজন, তোকে লেখাপড়া শেখানো, তোর বিয়ে দেওয়ার দায়িত্ব তো আমার। সেই জন্যই তো তোর বাবা মা তোকে এখানে পাঠিয়েছে। তোর মণিমা নেই তো কি হয়েছে, তার কথা অনুযায়ী আমরাই তো তোর সব দায়িত্ব নিয়েছি। সব আপনার দয়া জমিদার মশাই। আরে আরে, তুই আমাকে এখন থেকে জমিদার মশাই নয়, বাবা মশাই বলে ডাকবি। আর মনে রাখবি, বাবা মেয়েকে দয়া করে না, মেয়ের ভালো মন্দ দেখার কর্তব্য বাবার। আজ মণিমার জন্যই আমার জীবনটা বদলে গেল। সাহেবের হাত থেকে আমি উদ্ধার পেলাম, এই বাড়িতে মেয়ের মতো ঠাঁই পেলাম। প্রফুল্ল দিদি তোকে বিশ্বাস করেছে, তুই তার বিশ্বাসের মর্যাদা রাখিস সুধা। নিশ্চয়ই রাখবো ছোট মা। আমায় দেবী আলয় যা যা কাজের দায়িত্ব দেওয়া হয়েছে, সব দায়িত্ব আমি পালন করব। দেখো শোন, তোকে কয়েকটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিচ্ছি। তুই যে সরস্বতীর সাথে এখনো শ্বশুরবাড়ি যাচ্ছিস, সেখানে তুই কয়েকদিন থাকবি আর চোখ কান খোলা রাখবি। লক্ষ্য রাখবি যে সরস্বতীর শ্বশুরবাড়ির লোকেরা কতটা মন থেকে সরস্বতী আর ওর মেয়েকে গ্রহণ করেছে। কেমন?